নন্দিনী কাঁদতে কাঁদতে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে একটা বটগাছের ছায়ায় বসে ভেঙে পড়ে। অরিন্দম, তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। চিরদিন একসঙ্গে থাকার স্বপ্ন দেখিয়ে এইভাবে আমাকে একা ফেলে দিয়ে চলে গেলে। নন্দিনী, তুই আবার এলি মা? কতবার তোকে বলেছি অরিন্দমের কোনো খবর পেলেই আমি নিজে তোদের বাড়িতে গিয়ে জানিয়ে আসব। আজ প্রায় 2 বছর হয়ে গেল। প্রতিদিন এভাবে ভিজে ভিজে এসে নিজেকে আর কষ্ট দিস না। সন্ধ্যা নেমে আসছে, এবার বাড়ি যা। ঠিক আছে মোড়ল মশাই, আমি চললাম। তবু জানেন তো, মনটা মানতে চায় না। প্রতিদিনই মনে হয় হয়তো আজ একটা সুখবর পাবো। নন্দিনী বৌমা, কি হলো মা? অরিন্দমের কোনো খবর পেলি? না মা, আজ কোনো সুখবরই পেলাম না। 2 বছর ধরে শুধু আশার পিছনেই ছুটে বেরিয়েছি। কখনো কখনো তো মনে হয় আমার সব আশাই বুঝি ফুরিয়ে আসছে। জানি না কোন অলক্ষণে আমার ছেলেকে শহরে পাঠালাম। এই মোড়লই তো তাকে পাঠিয়েছিল। সেই দিনের পর থেকে ছেলেটার আর খবর নেই। আমার তো মোড়লের ওপরই সন্দেহ হয়। না বাবা, মোড়ল মশাই খারাপ মানুষ নন। উনি তো আমাদের সাহায্যই করছেন, আমাকে কাজ দিয়েছেন। আপনারা চিন্তা করবেন না, আমি অরিন্দমকে ঠিক খুঁজে বের করব। আপনারা বসুন, আমি রান্না করি। ঘরে তো সামান্য কিছু ময়দা আর অল্প ছোলার ডাল ছাড়া কিছুই নেই। আজ এই দিয়ে মুচমুচে খাস্তা কচুরি আর ছোলার ডাল বানিয়ে ফেলি। অন্তত সবাই পেট ভরে খেতে তো পারবে। অরিন্দম নিখোঁজ হওয়ার পর থেকে বৌমা যেভাবে সব সামলেছে তা বলার নয়। আমরা তো ভেঙে পড়েছিলাম, বৌমাই ধরে রেখেছে। বাহ বৌমা, তোমার হাতের এই খাস্তা কচুরি আর ডালের কোনো জবাব নেই। কি দুর্দান্ত স্বাদ! আপনারা ভালোবেসে খাচ্ছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতের নীরবতা। নন্দিনী বাড়ির দাওয়ায় একা বসে কাঁদছে। হে ঈশ্বর, আমার স্বামী যেখানেই থাকুক তাকে ভালো রেখো। কতদিন তার মুখ দেখিনি, কোথায় আছে, কেমন আছে সে কে জানে। ঠিক সেই মুহূর্তে ঘন জঙ্গলের আঁধার চিরে কালো চাদরে নিজেকে ঢেকে এক রহস্যময় ব্যক্তি ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। ও কে? এত রাতে ঝড় বৃষ্টির দিনে কালো চাদর মুড়ি দিয়ে কেন যাচ্ছে? দেখি তো গিয়ে ও কে। কোথায় গেল লোকটা? এ তো এখানেই ছিল। মনে হয় সে যেন আমায় দেখে ফেলেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কাউকে না পেয়ে নন্দিনী হতাশ হয়ে বাড়ির পথে ফিরে যায়। পরদিন সকাল। আকাশ এখনো কালো মেঘে ঢাকা। নন্দিনী ও কমলা দেবী খেতে পাশে দাঁড়িয়ে আছেন। কি রে নন্দিনী, সকাল থেকে তোকে খুব অন্যমনস্ক লাগছে। মুখটাও কেমন শুকিয়ে আছে। কোনো কথা কি আমাকে লুকোচ্ছিস? মাকে কি এই রাতের কথাটা বলা ঠিক হবে? না না, থাক, বেকার ভয় পাবে। কি হলো বৌমা, এত কি ভাবছিস? আমি কিছু জিজ্ঞেস করছি, তুই কোনো উত্তরই দিচ্ছিস না। না না মা, কিছু না, এই কাজের কথাই ভাবছিলাম। সেই ভয়টাই তো হচ্ছে মা। এবছর ফসলও তেমন ভালো হয়নি, তার উপরেই টানা বৃষ্টি। সংসার কিভাবে চলবে বুঝতে পারছি না। তো শ্বশুরের শরীরটাও ভালো নেই, না হলে উনিই সব সামলে নিতে পারতেন। কোনো ব্যাপার না মা, আপনি বসুন, আমি ফসল তুলে নিচ্ছি। না বৌমা, এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করার দরকার নেই। আজ থাক, কাল যদি আবহাওয়া একটু ভালো হয় তখন দুজনে মিলে সব তুলে নেব। কাল বৃষ্টি থামবে কিনা কে জানে। এমনিতেও কত ফসল নষ্ট হতে বসেছে। আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। কিছুক্ষণ পর দুজন মিলে ঝুড়ি ভরে বাড়ির পথে হাঁটতে থাকে। ঠিক তখনই আবার আকাশ কালো হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। মা, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। চাষ কিভাবে করব? ঘরের ছাদটাও তো ফুটো হয়ে জল পড়ছে। ভগবান, আমাদের কপালে আর কত দুঃখ লিখে রেখেছিস। একটার পর একটা বিপদ যেন কিছুতেই শেষ হচ্ছে না। মন খারাপ করবেন না মা, কোনো না কোনো পথ ঠিকই বের হবে। আপনি বিশ্রাম নিন, আপনার শরীর ভালো নেই।
নন্দিনী আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে মোড়লের বাড়ি যায়। মোড়ল মশাই, আমার স্বামীর কোনো খবর পেলেন? দেখো নন্দিনী, প্রতিদিন এসে এভাবে মাথা খারাপ করো না। আমার তোর উপর দয়া হয়, কিন্তু মিথ্যে আশা দিতে চাই না। আপনার কথার মানে কি মোড়ল মশাই? সহজ কথা, এবার আশা ছেড়ে দাও। যে লোক 2 বছর ধরে নিখোঁজ, সে আর ফিরে আসবে না। ঈশ্বরের ওপর আমার ভরসা আছে, আমার স্বামী নিশ্চয় ফিরবে। আমি লোক পাঠিয়েছিলাম শহরে, কোথাও তার পাত্তা নেই। আমি আর কিচ্ছু করতে পারবো না। মোড়ল মশাই, আপনার ভরসাতেই আমার স্বামী গ্রাম ছেড়েছিল। ও হারিয়ে যাওয়ার পেছনে আপনিও কিছুটা দায়ী। কি বললি তুই? এক তো তোদের এত সাহায্য করছি, আর আমাকেই বিষোদ্গার করছিস। উপকারের এই প্রতিদান? যা এখান থেকে, বের হ। যত সময়ই লাগুক, আমি আমার স্বামীকে ঠিক খুঁজে বের করব। লতা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এসেছিস বৌমা? এক গ্লাস জল দে তো বাছা। মা, আপনার কি হলো? সকালে তো ভালোই ছিলেন। সামান্য জ্বর রে বৌমা, তুই ভাবিস না, একটু শুলেই ঠিক হয়ে যাবে। আপনার তো গায়ে অনেক জ্বর। এই আবহাওয়াতেই এমন হয় রে বাছা, তুই চিন্তা করিস না। আমি কতটা অসহায়, আমার স্বামী নেই, আর ওর বাবা মায়েরও খেয়াল রাখতে পারছি না। কাছে তো ঔষধ কেনার টাকাটুকুও নেই। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ। দুজনেই খুব অসুস্থ, চাষ বন্ধ, ঘরে খাবারও নেই। এইভাবে বসে থাকলে তো সবাই না খেয়ে মরেই যাব। এই বৃষ্টির দিনে গরম গরম কচুরি বানিয়ে বেচলে কেমন হয়? অরিন্দমের কাছে শেখা সেই ছোলার ডাল আর খাস্তা কচুরি সবাই খুব পছন্দ করবে। এটাই বানিয়ে ফেলি। নন্দিনী কচুরি আর সুগন্ধি ছোলার ডাল বানিয়ে ঠেলাগাড়িতে ছাতা টাঙিয়ে বাজারে যায়। সবাই আসুন, নিয়ে যান গরম গরম সুস্বাদু খাস্তা কচুরি আর সাথে ছোলার ডাল, একদম টাটকা আর মুচমুচে। তাড়াতাড়ি আসুন। বোন, 1 প্লেট খাস্তা কচুরি দাও তো। মাত্র 1 প্লেট? কিন্তু আপনারা তো দুজন। 1 প্লেটে খেলে ভালোবাসা বাড়ে বোন। মনে হচ্ছে তোমাদের নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, গত সপ্তাহেই বিয়ে হলো আমাদের। ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুক। এই নাও গরম গরম কচুরি। তারা দুজনে পরম তৃপ্তি নিয়ে খেতে থাকে। লতা মনে মনে নিজের স্বামীর কথা ভাবে। অরিন্দম, তুমি কোথায়? তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না? এক সময় আমরাও তো দুজনে এভাবেই থাকতাম। বাহ বোন, তোমার হাতের কচুরি আর ডাল তো অসাধারণ। এত দারুণ স্বাদ আমি আগে কখনো খাইনি। সত্যি, এর সুগন্ধেই মন ভরে গেল। স্বাদের তো জবাবই নেই। তাদের প্রশংসা শুনে আরও অনেক গ্রাহক লাইনে দাঁড়িয়ে যায়। লতার সব খাবার বিক্রি হয়ে যায়। সন্ধেবেলা নন্দিনী বাড়ি ফিরে আসে। মা, বাবা, আমি ঔষধ এনেছি। তাড়াতাড়ি আগে খাবারটা খেয়ে নেন তো, তারপর ঔষধটা খেয়ে নিন। ওষুধ কেনার টাকা তুই কোথায় পেলি বৌমা? মা, ধরে নিন আমি উপার্জনের একটা নতুন পথ খুঁজে পেয়েছি। নতুন পথ? কিসের পথ মা? আমি একটা নতুন কাজ শুরু করেছি। একটা ঠেলা গাড়ি নিয়ে কচুরি বেচা শুরু করেছি। কিছু টাকা রোজগার হয়েছে। এভাবে চললে আমাদের সংসারটা খুব ভালো চলবে। ক্ষমা করিস বৌমা, আমাদের জন্য তোকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমরা দুটো বুড়ো বুড়ি তোর মাথার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছি। ও কথা বলবেন না বাবা, আপনারা তো আমার নিজের বাবা মা। অরিন্দম নেই বলে আপনাদের ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আমার জীবনটা অরিন্দম আর আপনাদের সেবাতেই উৎসর্গ করেছি। আপনারা বসুন, আমি খাবার নিয়ে আসছি। রাত্রে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। নন্দিনী বাইরে বসে তার স্বামীর জন্য মন খারাপ করে। অরিন্দম, আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করাবে? আমার কি এমন অপরাধ ছিল যে আমাকে এত বড় শাস্তি দিলে? প্রতিটা রাত তোমার অপেক্ষায় কাটে, আর প্রতিটা সকাল শুধু তোমার ফেরার আশায় শুরু হয়। হঠাৎ উপর থেকে একটা চিঠি এসে নন্দিনীর সামনে পড়ে। চিঠিটা কে ফেললো?
কে আছে ওখানে? তা এদিক ওদিক তাকায়। আধারে সেই অচেনা ব্যক্তিকে দেখতে পায়। তুমি কে? যদি সাহস থাকে তাহলে নিজের মুখটা দেখাও। নন্দিনী উঠে দাঁড়াতেই ছায়ামূর্তিটা দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। নন্দিনী চিঠি খোলে। হিম্মত হারাবে না, এই মুখে বিষণ্ণতা নয়, হাসি মানায়। কে এই মানুষটা? আর কেনই আমার মনের কথা জানে? আমাকে আসলে কি বলতে চাইছে? কয়েকদিন কেটে যায়। নন্দিনী বাজারে কচুরির ঠেলা লাগায়। হঠাৎ সেই মুখ ঢাকা লোকটা আসে। আমাকে 1 প্লেট খাস্তা কচুরি দাও। আরে তুমি তো সে রাতের লোকটা না? আমার খুব খিদে পেয়েছে, আমি এখানে খাবার খেতে এসেছি, গল্প করতে আসিনি। তোমার গলার আওয়াজটা কেমন যেন খুব চেনা লাগছে। মনে হচ্ছে তোমার দোকানদারি করার ঢং জানানি। আমি তবে চললাম। আরে না না, দাঁড়ান। আমি নিজের ঠেলা থেকে কাউকে খালি হাতে ফেরাই না। নন্দিনী 1 প্লেট ধোঁয়া ওঠা গরম কচুরি আর ডাল বানিয়ে দেয়। লোকটা তা তাড়াতাড়ি খেয়ে দ্বিগুণ টাকা দেয়। দাঁড়ান, এগুলো খুব বেশি টাকা। 1 প্লেটে এত দাম না। কোনো ব্যাপার না, রেখে দাও। আমি কেন বেশি টাকা রাখবো? আমি তো শুধু নিজের কষ্টের উপার্জনের দামটুকুই নেব। তুমি এখনো এতটুকু বদলালে না, আজও তেমনই রয়ে গেলে। লোকটি টাকা না নিয়েই চলে যায়। ও এমন কথা বলে গেল কেন? আমার মনে হয় ও যেন আমাকে বহু বছর ধরে চেনে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না ও আসলে কে। 2 দিন পর মুষলধারে বৃষ্টি কিছুটা থামলে লতা সোজা মোড়লের দরবারে পৌঁছায়। মোড়ল মশাই, আমার ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছি। হয় আপনি আমাকে সঠিক খবর দিন, নয়তো আমি আজই শহরে চলে যাব। তোকে আর কষ্ট করে শহরে যেতে হবে না নন্দিনী, তোর স্বামীর খবর আমার কাছে চলে এসেছে। কি খবর পেয়েছেন মোড়ল মশাই? দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন। নন্দিনী, বুকটা শক্ত কর। আমি যা বলতে যাচ্ছি তা শুনলে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। অমঙ্গল কথা না বলে সোজাসুজি বলুন মোড়ল মশাই। আমার বুকের ভেতরটা কাঁপছে। অরিন্দম ভালো আছে তো? তিতা সত্য এটাই নন্দিনী, এরিন্দম আর এই ইহ সংসারে নেই। সে আমাদের সবাইকে ছেড়ে ওপারে চলে গেছে। না না, আপনি বানিয়ে মিথ্যে গল্প বলছেন, যাতে আমি আর ওকে খুঁজতে আপনার দুয়ারে না আসি। তোর সাথে এত বড় মিথ্যে কথা বলবো কেন রে নন্দিনী? 2 বছর ধরে যে নিখোঁজ, সে কি আর বেঁচে ফিরতে পারে? আমার মন বলছে আমার অরিন্দম আমাকে এভাবে একা ফেলে যেতে পারে না। এবার বাস্তবকে মেনে নে। তোর কাঁধে এখন ওর বুড়ো মা বাবার শেষ বয়সে দায়ভার রয়েছে। ঠিক বলেছেন মোড়ল মশাই। আমি যদি ভেঙে পড়ি তবে ওদের বাঁচিয়ে রাখবে কে? বেশ, এবার বাড়ি ফিরে যা, আমাকেও পঞ্চায়েতের কাজে বেরোতে হবে। মোড়ল মশাই, আপনার কাছে আমার একটা শেষ অনুরোধ আছে। বল, কি বলতে চাস? ইতস্তত করিস না, তুই তো আমার নিজের মেয়ের মতোই। এই খবরটা যেন আমার শ্বশুর শাশুড়ির কানে না যায়। ওরা ওদের একমাত্র ছেলের পথ চেয়ে কোনো মতে বেঁচে আছে। নন্দিনী কাঁদতে কাঁদতে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে একটা বটগাছের ছায়ায় বসে ভেঙে পড়ে। অরিন্দম, তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। চিরদিন একসঙ্গে থাকার স্বপ্ন দেখিয়ে এইভাবে আমাকে একা ফেলে দিয়ে চলে গেলে। সন্ধ্যা নামলে নন্দিনী নিজের চোখের জল মুছে বিষণ্ণ মুখে ঘরে ফেরে। কি হয়েছে রে বৌমা? তোকে এমন মলিন দেখাচ্ছে কেন? কিছু না মা, দোকানের কাজ সামলাতে সামলাতে শরীরটা খুব ক্লান্ত লাগছে। আমার কিন্তু মন বলছে অন্য কিছু ঘটেছে। মনের কষ্ট মনে চেপে রাখলে ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যাবে রে। বল কি হয়েছে? বিশ্বাস করুন মা, আমি একদম ঠিক আছি। নন্দিনী তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। লতা ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দেয়। হ্যাঁ রে গিন্নি, বৌমা হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল কেন? তুই কিছু বলেছিস নাকি? আমি কি মাথা খারাপ নাকি যে নিজের এত লক্ষ্মী বউকে বকবো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, বৌমাকে তো আগে কখনো এত উদাস দেখিনি।
এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। নন্দিনী ঘরের ভেতর থেকে সব শুনতে পেয়ে নিজেকে সামলে নিয়ে বাইরে আসে। মা, আমি হাটে যাচ্ছি কচুরি বিক্রি করতে। আকাশে আবার মেঘ জমেছে। ক্ষেতের ওপর ভরসা করে বসে থাকলে না খেয়েই মরতে হবে। বৌমা, তোর শরীরটা এখন কেমন আছে? এতদিন তুই একদম কথা বলছিলি না যে। আমাকে ক্ষমা করো মা, চাইলেও আমি তোমাদের কাছে আসল সত্যিটা খুলে বলতে পারছি না। ছদ্মবেশ ধরে থাকা ছাড়া আমার আর কোনো পথ নেই। কি ভাবছিস বৌমা? উত্তর দে। আমি একদম ঠিক আছি মা, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর অন্যের ক্ষেতের কাজ করব না। আমার কচুরির দোকানটা ভালোই চলেছে। তাই হোক মা, তোর যা ভালো মনে হয় কর। কিছুদিনের মধ্যেই নন্দিনীর দোকানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানে প্রতিদিন অনেক ক্রেতা আসতে থাকে। এভাবে নন্দিনী বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। একদিন সে হাট ছেড়ে সোজা নদীর চড়ার দিকে চলে যায়। মা বাবার জন্য অনেক টাকা জমিয়েছি, এই টাকায় ওনাদের বাকি জীবনটা কেটেই যাবে। অরিন্দম, আমার আর দেরি সয় না, এবার আমি তোমার কাছে আসছি। নন্দিনী যেমনই নদীর স্রোতে পা বাড়াতে যাবে, অমনি সেই মুখ ঢাকা লোকটা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে থামায়। থামো, এ কি চরম সর্বনাশা সিদ্ধান্ত নিতে যাচ্ছ তুমি? আমায় বাধা দেবেন না, আমি আমার অরিন্দমের কাছে যাচ্ছি। ওকে ছাড়া আমার এই জীবনের কোনো মূল্য নেই। নন্দিনী, তাকাও আমার দিকে, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। অরিন্দম, তুমি? আমি কি সত্যি দেখছি নাকি আমার চোখের ভুল? মোড়ল মশাই তো বলেছিলেন তুমি আর নেই। আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি নন্দিনী। এতগুলো দিন তোমাদের চোখের আড়ালে থেকেও তোমাদের ছায়ার মতো আগলে রেখেছি। তোমরা শুধু আমাকে মৃত ভেবেছ, কিন্তু সত্যিটা আজও তোমাদের অজানা। কি বলছো এসব? ওই কুটিল মোড়ল লোকটা ভালো নয় নন্দিনী। শহরের বড় বড় ধান্দাবাজি আর চুরি ও নিজে করেছে, আর শেষমেশ সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে আমায় বলির পাঠা বানিয়েছিল। আমি প্রকাশ্যে এলেই ওই শয়তান মোড়ল শুধু আমাকেই শেষ করত না, তোমাদেরও বিপদের মুখে ঠেলে দিত। তাই বাধ্য হয়েই এতদিন লুকিয়েছিলাম। ওই ভণ্ড মোড়লকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না। ভালো সাজার অভিনয় করে এত বড় চক্রান্ত। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে মিলে ওর মুখোশ আমরা খুলে দেবই। এই 2 বছর তোমাকে ছাড়া আমার কাছে যেন 2 যুগের মতো কেটেছে নন্দিনী। প্রতিটা মুহূর্ত চিতার আগুনের মতো আমাকে পুড়িয়েছে। তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা প্রতিদিন আমাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। আমায় ক্ষমা করে দাও নন্দিনী। আমাকে কথা দাও অরিন্দম, আর কোনোদিন আমাকে একা ফেলে চলে যাবে না। আমি তোমায় কথা দিচ্ছি নন্দিনী, আর কোনো কালবৈশাখী আমায় তোমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? গল্পের ঘটনাগুলো যদি আপনাদের মনে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর মতামতই আমাদের আরও সুন্দর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা।